দেখুন, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর জল্পনা ছিল, কিন্তু এবার সেই জল্পনা বাস্তবে রূপ নিতে চলেছে। আর.জি. কর হাসপাতালের নারকীয় কাণ্ড এবং তার ভেতরে লুকিয়ে থাকা দুর্নীতির সুবিশাল মাকড়সার জাল উপড়ে ফেলার পর এবার পশ্চিমবঙ্গের নতুন সরকারের রাডারে রাজ্যের ইতিহাসের অন্যতম চর্চিত ও বিতর্কিত অর্থনৈতিক ফাইল। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার মাটি থেকে এক নজিরবিহীন এবং রাজনৈতিকভাবে তোলপাড় করা হুঙ্কার ছাড়লেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর.জি. কর কাণ্ডের পর এবার কি তবে আক্ষরিক অর্থেই খুলতে চলেছে লিপস অ্যান্ড বাউন্সের সেই বহু প্রতীক্ষিত এবং রহস্যময় ফাইল? ফলতার এক বিশাল নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বিদায়ী শাসক দলের অলিখিত যুবরাজ এবং ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদকে সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী। কোন রকম রাগঢাক না করে জনসমক্ষে সরাসরি নাম না করে ভাইপো বাবু বলে সম্বোধন করে যে বিস্ফোরক তথ্য তিনি ফাঁস করলেন, তাতে কেঁপে উঠেছে বাংলার রাজনৈতিক অলিন্দ। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, কলকাতায় এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নামে 24টি আকাশছোঁয়া সম্পত্তি রয়েছে, আর আমতলায় রয়েছে এক প্রাসাদের মতন বিলাসবহুল কর্পোরেট অফিস। শুভেন্দু অধিকারীর এই ররংদেহী মেজাজ স্পষ্ট করে দিয়েছে, কাটমানি আর তোলাবাজির বিরুদ্ধে যে যুদ্ধ তিনি শুরু করেছেন তার শেষ বিন্দু এবার ছুঁতে চলেছে রাজ্যের সবচেয়ে প্রভাবশালী পরিবারের অন্দরে। ফলতার মাটি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাষণ কোনো সাধারণ নির্বাচনী ভাষণ নয়, এটি হলো রাজ্যের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক দুর্নীতি, তার বিরুদ্ধে এক নতুন যুদ্ধ ঘোষণা। আর.জি. কর হাসপাতালের অন্দরে ঘটে যাওয়া অপরাধের ফাইল খোলার পর থেকেই সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন ছিল। তার মধ্যে বড় প্রশ্ন, রাজ্যের অন্যান্য বড় কেলেঙ্কারি, বিশেষ করে যেগুলির সাথে প্রভাবশালীদের সরাসরি যোগ, সেগুলির ফাইল কি তবে ধামাচাপা পড়ে থাকবে? শুভেন্দু অধিকারী ফলতায় দাঁড়িয়ে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। শুনুন। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। আমি ভুলে যাইনি, পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। ভুলবো কি করে এগুলো? এবার আসা যাক মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক বক্তব্যের প্রতিটি শব্দকে একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। ফলতার জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সোজা আক্রমণ সানিয়ে বলেন, মাননীয় ভাইপো বাবু, আপনার লিপস অ্যান্ড বাউন্সের 24টা সম্পত্তি কলকাতা, আমতলায় প্রাসাদের মতো অফিস, কি করেছেন আপনারা আমরা জানি না। শুভেন্দুর এই একটি বাক্য যেন প্রমাণ করছে এই কোম্পানির কোথায় কতটুকু সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার সমস্ত নথিপত্র এবং তার খতিয়ান এখন নতুন মুখ্যমন্ত্রীর টেবিলের ওপর সাজানো রয়েছে। ইডি হানার পর এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করে নিয়েছিলেন লিপস অ্যান্ড বাউন্স আসলে তারই কোম্পানি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেদিনের বক্তব্য আমরা বলিনি, শোনাই আপনাকে, শুনুন। যেদিনকে এসছি পরের দিন পাঠিয়ে দিয়েছে ইডিকে রেড করতে। ইডি রেড করতে গেছে, সেখানে আমার অফিসে গিয়ে রেড করেছে, তার সাথে সাথে 16টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসছে। এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি যে এই 16টা ফাইল যদি আবার সিবিআই 7 দিন পর রেড করে আমার অফিস থেকে উদ্ধার করত, এই সংবাদ মাধ্যমরাই চালাতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার অফিস থেকে কলেজের লিস্ট উদ্ধার হয়েছে। লিপস অ্যান্ড বাউন্স যে অভিষেকেরই কোম্পানি,
তা স্বীকার করে নিয়েছিলেন কোম্পানির এক সময়ের ডিরেক্টর পদে থাকা সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু। শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর এই কোম্পানির দায়িত্ব সামলান না বা ডিরেক্টর পদে নেই, তবুও এই কোম্পানির ভালো মন্দের সিদ্ধান্ত কি এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নেন? অবশ্যই ওনাদেরই তো কোম্পানি। অমিত ব্যানার্জি ডাইরেক্টর, লতা ব্যানার্জি ডাইরেক্টর, তো আমি কি সেখানে সিদ্ধান্ত, ভালো মন্দ যদি হয় কোনো বিশেষ ব্যাপার থাকে তো আমি কি করে নেব? তো ওনারাই তো নেবেন। একটা প্রশ্ন, কিন্তু রাজ্যের পূর্ববর্তী প্রশাসনিক অসহযোগিতার কারণে বহু তদন্তই মাঝপথে থমকে গিয়েছিল। তবে এবার রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর স্বয়ং মুখ্যমন্ত্রী যখন ফলতার মতন জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির 24টি সম্পত্তির কথা প্রকাশ্যে আনছেন, তখন এটা স্পষ্ট যে আগামী দিনে রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলি যৌথভাবে এই ফাইলের উপর এমন সাঁড়াশি অভিযান চালাতে চলেছে যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। আচ্ছা, আপনারাই বলুন, কলকাতা শহরের বুকে 24টি বহুমূল্য সম্পত্তি গড়ে তোলা কোনো সাধারণ ব্যবসায়ীর পক্ষে কি সম্ভব? আমতলার মতন জায়গায় যেখানে সাধারণ মানুষ জমি কিনতে হিমশিম খায়, সেখানে কর্পোরেট সাম্রাজ্যের আড়ালে কিভাবে একটি প্রাসাদের মতন অফিস খাড়া করা হলো? সেই প্রশ্নই আজ কোটি কোটি রাজ্যবাসীর মনে প্রতিধ্বনিত হচ্ছে। শুভেন্দু অধিকারী ফলতার মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন, বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে কিভাবে এই বিপুল সাম্রাজ্য গড়ে তোলা হয়েছিল তার প্রতি ইঞ্চি তথ্য প্রশাসনের নখদর্পণে রয়েছে। এতদিন যারা ভাবতেন ক্ষমতার বৃত্তে থেকে তারা চিরকাল সুরক্ষিত থাকবেন, তাদের সেই অহংকার আজ চূর্ণ হয়ে গেছে। কোনো একটি রাজ্যে যখন অপরাধ এবং দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নেয়, তখন তার সবচেয়ে বড় হাতিয়ার করা হয় রাজ্যের পুলিশ প্রশাসনকে। বিগত জমানায় পশ্চিমবঙ্গের পুলিশকে কিভাবে প্রভাবশালীদের ব্যক্তিগত ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল তার তীব্র সমালোচনা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। ফলতার সভায় শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ তুলে বললেন, পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে জানি না। এই একটি লাইনের মাধ্যমেই মুখ্যমন্ত্রী বিগত সরকারের সেই অন্ধকার দিকটি উন্মোচন করলেন, যেখানে পুলিশের কাজ আইন রক্ষা করা ছিল না, বরং পুলিশের কাজ ছিল প্রভাবশালীদের অবৈধ কয়লা, বালি, কাঠমানি এবং তোলাবাজির সাম্রাজ্যকে আইনি সুরক্ষা দেওয়া। যে সমস্ত বিরোধী কর্মী বা সাধারণ মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতেন, তাদের ওপর পুলিশের মাধ্যমে মিথ্যে মামলা সাজানো হতো, গুন্ডা পাঠিয়ে হুমকি দেওয়া হতো। আমতলার প্রাসাদোপম অফিস থেকে শুরু করে কলকাতার 24টি সম্পত্তি আগলে রাখার জন্য কিভাবে খোদ পুলিশ বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল তা আজ বাংলার মানুষের কাছে পরিষ্কার। কিন্তু আজ সময় বদলেছে। ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে ফলতার প্রচার সভা, মুখ্যমন্ত্রী প্রতি পদে পুলিশকে রাজনৈতিক দাসত্ব থেকে মুক্ত করার বার্তা দিয়েছেন। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা এতদিন যে রাজত্ব চালিয়েছে তা আর এক মুহূর্তের জন্যও এই নতুন পশ্চিমবঙ্গে বরদাস্ত করা হবে না। গুন্ডাদের স্থান হবে জেলের কুঠুরিতে, আর পুলিশ কাজ করবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দেশের আইন মেনে। রাজ্য রাজনীতির বোদ্ধারা মনে করছেন শুভেন্দু অধিকারীর এই আক্রমণাত্মক রণকৌশল অত্যন্ত সুপরিকল্পিত। এটি কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়, এটি হলো রাজ্যে দুর্নীতি দমনের একটি ব্লুপ্রিন্ট বা ধারাবাহিক মাস্টার প্ল্যান। প্রথম ধাপে সরকার হাত দিয়েছিল আরজিকর হাসপাতালের ফাইলে। আরজিকর কাণ্ডের পর যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার অন্দরে সিন্ডিকেট, কাটমানি এবং আর্থিক তছরূপের পাহাড় সামনে এসেছে, তাতে থমকে গিয়েছিল গোটা দেশ। তৎকালীন পুলিশ কমিশনার এবং শীর্ষ অফিসারদের সাসপেন্ড করে সরকার প্রমাণ করে দিয়েছে দুর্নীতির শিকড় যতই গভীরে থাক তা উপড়ে ফেলা সম্ভব। আরজিকরের সেই ফাইলে সাফল্য পাওয়ার পর এবার সরকার তার নজর ঘোরাচ্ছে রাজ্যের সবচেয়ে বড় অর্থনৈতিক কেলেঙ্কারিগুলির দিকে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই লিপস অ্যান্ড বাউন্স। আমতলার সেই প্রাসাদ, কলকাতার 24টি সম্পত্তি, এই শব্দবন্ধগুলো কিন্তু আজকের নয়। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, গরু পাচার মামলায় এই তদন্তে বারবার এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম উঠে এসেছে।
কেন্দ্রীয় সংস্থাগুলির চার্জশিটেও এই কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের উল্লেখ ছিল। কিন্তু এতদিন সাধারণ মানুষের মনে ক্ষোভ ছিল যে এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলতার সভায় শুভেন্দু অধিকারী কি সেই ক্ষোভেরই অবসান ঘটালেন? নাম না করে ভাইপো বাবুকে উদ্দেশ্য করে যে প্রশ্নগুলি ছুড়ে দিয়েছেন তা আসলে সাধারণ মানুষেরই প্রশ্ন। এই কোম্পানিটি আক্ষরিক অর্থে কি ব্যবসা করত? কিভাবে রাতারাতি কোনো বড় শিল্প বা উৎপাদন কারখানা ছাড়াই এই কোম্পানির সম্পদ জ্যামিতিক হারে বৃদ্ধি পেল? আমতলায় যে প্রাসাদের মতন অফিস তৈরি হয়েছে তার ভেতরে বসে কোন কোন প্রভাবশালী ব্যক্তি রাজ্যের যুব সমাজের ভবিষ্যতে চাকরি বিক্রির টাকা গুনতেন? এই যে কুৎসিত সত্য এবার সাধারণ মানুষের সামনে আনার সময় হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভালো করে জানেন যে ফলতা এবং ডায়মন্ড হারবার এই অঞ্চলটি এতদিন এই সমস্ত প্রভাবশালীদের অভেদ্য দুর্গ বলে পরিচিত ছিল। আর সেই দুর্গের ভেতরে দাঁড়িয়েই তাদেরই খাস তালুকে ঢুকে এই 24টি সম্পত্তির ফাইল খোলার কথা বলা এক বিরাট রাজনৈতিক সাহসিকতার পরিচয়। শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন, কর্পোরেট ব্যবসার আড়ালে রাজ্যের সরকারি সম্পত্তি এবং সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুট করে যে সাম্রাজ্য খাড়া করা হয়েছে তার একটা ইটও আর আস্ত রাখা হবে না। আইনের হাত থেকে বাঁচতে কোনো কর্পোরেট দেওয়ালি যথেষ্ট হবে না। রাজনৈতিক মহলে ফলতা এবং ডায়মন্ড হারবারকে বিদায়ী শাসক দলের সবচেয়ে শক্তিশালী গড় মনে করা হতো। বলা হতো সেখানে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচি করার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর প্রথম প্রশাসনিক বৈঠক যেমন ডায়মন্ড হারবার সেখানে করেছিলেন, ঠিক তেমনই রাজনৈতিক প্রচারের জন্য তিনি বেছে নিয়েছেন ফলতার এই মাটিকে। এটি এক অত্যন্ত গভীর এবং স্ট্র্যাটেজিক রাজনৈতিক চাল। ফলতার মাটিতে দাঁড়িয়ে এই তীব্র আক্রমণ আসলে ডায়মন্ড হারবারের সাংসদ ও তার অনুগামীদেরকে মুখ্যমন্ত্রী তার ভাষণে বুঝিয়ে দিয়েছেন যে বাংলার কোনো অংশই আর কোনো নির্দিষ্ট পরিবারের ব্যক্তিগত জমিদারি নয়। ফলতার মানুষ এতদিন যে ভয়ের পরিবেশের মধ্যে বেঁচেছিলেন, যেখানে পুলিশের একাংশ এবং রাজনৈতিক গুন্ডারা মিলে রাজত্ব চালাচ্ছিল, সেই ভয়ের দেওয়াল আজ ভেঙে চুরমার হয়ে গেছে। জনসভায় আসা হাজার হাজার মানুষের চোখে মুখে ছিল এক নতুন মুক্তির আনন্দ। শুভেন্দু অধিকারী যখন মঞ্চ থেকে প্রশ্ন করেন, কি করেছেন আপনারা, আমরা জানি না, তখন সাধারণ মানুষও হাত তুলে সায় দেন। কারণ মানুষ বিগত এক দশকে নিজেদের চোখে দেখেছেন কিভাবে একদল চাটুকার ও গুন্ডা রাতারাতি কোটিপতি হয়ে উঠেছে, আর সাধারণ মানুষ তাদের হকের চাকরি ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফলতার এই সভা প্রমাণ করে দেয় দুর্নীতির এই দুর্গের পতন এখন কেবল সময়ের অপেক্ষা। দুটো বক্তব্য শোনাবো আপনাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন শুনুন। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ও ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। 2021 পোস্ট পোল ভায়োলেন্স জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ডায়মন্ড হারবার এবং ফলতা সফরের পর একটা বিষয় জলের মতন পরিষ্কার হয়ে গেছে। এই নতুন পশ্চিমবঙ্গে আইন সবার জন্য সমান হবে। এতদিন বাংলার মানুষ যে কালচার বা সংস্কৃতি দেখতেন,
যেখানে প্রভাবশালীদের পরিবারের কোনো সদস্যের নাম উঠলেই তদন্ত থমকে যেত বা পুলিশ উল্টে অভিযোগকারীর মুখ বন্ধ করে দিত, সেই তোষামদের রাজনীতির কফিনে শেষ পেরেকটি পোতা হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর এই কড়া বার্তা আসলে রাজ্যের গোটা আমলাতন্ত্র এবং পুলিশ মহলের জন্য একটা বড় শিক্ষা। যে সমস্ত পুলিশ অফিসার এতদিন এই গুন্ডাদের ও প্রভাবশালীদের বেআইনি সম্পত্তি আগলাতে ব্যস্ত ছিলেন, তাদের উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি। আরজি করের ফাইলে যেভাবে বড় বড় মাথাদের ছাড় দেওয়া হয়নি, ঠিক তেমনই লিপস অ্যান্ড বাউন্সের ফাইলে যদি কোনো বড় নাম জড়ায়, তবে তাকেও যে বিন্দুমাত্র রেয়াত করা হবে না তা আজ নিশ্চিত। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শুভেন্দু অধিকারীর সরকার কথা কম কাজ বেশি নীতিতে বিশ্বাসী। আরজি করের পর লিপস অ্যান্ড বাউন্সের ফাইল খোলার এই সিদ্ধান্ত আসলে সেই প্রতিশ্রুতি পূরণের এক ঐতিহাসিক পদক্ষেপ। সাধারণ মানুষ এবার বুক বেঁধে আশা করতে পারেন যে রাজ্যের লুট হয়ে যাওয়া টাকা, যুব সমাজের বিক্রি হয়ে যাওয়া চাকরির হিসেব এবার আদায় করা হবে। কোনো প্রাসাদের মতন অফিস বা 24টি বেনামি সম্পত্তি দিয়েও অপরাধীরা আর নিজেদের পাপ ঢাকতে পারবে না। বিরলা বিরতির পর বহু প্রতীক্ষিত এবং চর্চিত যে রহস্যময় ফাইলের কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম, লিপস অ্যান্ড বাউন্স যে নাম, এবং যেই নাম সামনে আসার সঙ্গে সঙ্গে তার আরও 24টি কোম্পানি শহরের বুকে, শহর কলকাতায়, খাস কলকাতায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে ব্যবস্থা সময়ের অপেক্ষা। ফলতার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে বিস্ফোরক, যে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটিয়েছেন, তার লাভা আগামী দিনে বাংলার রাজনীতিকে পুরোপুরি পুনর্গঠন করতে চলেছে। আরজি করের পর লিপস অ্যান্ড বাউন্সের ফাইল খোলার এই স্পষ্ট এবং কড়া হুঁশিয়ারি যেটা প্রমাণ করে দিচ্ছে এই নতুন সরকার কোনো অর্ধেক লড়াই লড়তে আসেনি, তারা এসেছে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে। কলকাতার 24টি সম্পত্তি কিংবা আমতলার সেই প্রাসাদোপম অফিস, সবকিছুরই পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে এবং আইনের শাসন মেনেই অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে। ভাইপো বাবু এবং তার গুন্ডা বাহিনীর দিন শেষ। এবার বাংলার আমজনতার অধিকার প্রতিষ্ঠার সময়। ফলতার মাটি থেকে ওঠা এই গর্জন আগামী দিনে বাংলার প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা সমস্ত দুর্নীতিগ্রস্ত সাম্রাজ্যকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজকে একই সঙ্গে পশ্চিমবঙ্গে যা ঘটেছে তা নিয়ে আজকে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনিও যে কথা বলছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে বক্তব্য তিনি রাখছেন, যেখানে খুন থেকে শুরু করে, অর্থাৎ যারা কর্মী সমর্থক তাদেরকে মারধর, খুন, দুর্নীতি, রাহাজানি, সামগ্রিক প্রসঙ্গে কেউ ছাড় পাবে না। যারা দুষ্কৃতিমূলক এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সে যত বড়ই নেতা হোক বা হনু হোক, সময়ের অপেক্ষা। শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য শোনাই আপনার। শোনাই। সাধারণ মানুষের টাকা লুট করেছে, তাদের সম্পত্তির যাতে অ্যাটাচমেন্ট হয়, সরকারকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দিতে হবে, আইনের পথে ফিরিয়ে দিতে হবে। যারা খুন করেছে আইনের মাধ্যমে তাদের পাতাল থেকে প্রয়োজনে বার করে এনে আজকে জেলের মধ্যে পুড়তে হবে। অবশ্য কতই বা জেলে ঢোকাবেন, জেলেরও তো একটা লিমিটেশন আছে। এ তো যদি পঞ্চায়েত থেকে শুরু করেন মন্ত্রিসভা পর্যন্ত অত জেলই পশ্চিমবঙ্গে নেই। তাহলে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের দুটো জেলাকে জেল হিসেবে ঘোষণা করে দিতে হবে। আর না হলে আপনাদের জমি দিতে হবে, সরকারি জমি, আপনাদের এগিয়ে আসতে হবে, জমি দান করতে হবে জেল তৈরির জন্য। এই অবস্থায় আজকে রাজ্যকে নিয়ে চলে গেছে। তাহলে বুঝতে পারছেন দুর্নীতিবাজ এ ধরনের সংখ্যাটা কত, যেখানে শ্রমিক ভট্টাচার্য বলছেন জেল কম পড়ে যাবে। অর্থাৎ যে লিস্ট, যারা এতদিন ধরে যে ধরনের চাটুকারিতা করেছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে যে সমস্ত রাজনৈতিক শাসক দলের নেতা নেতৃত্বরা যারা ফায়দা তুলেছেন, যাদের বিরুদ্ধে লাগাতার অভিযোগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হলে পরে, জেলে ঢুকলে পরে সেটার পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন ভোরের অপেক্ষায় রয়েছে।
যেখানে হয়তো থাকবে না কোনো তোষামদের রাজনীতি, থাকবে না কোনো প্রভাবশালীদের ভয়, থাকবে কি শুধু আইনানুগ, উন্নত এবং সুরক্ষিত নতুন পশ্চিমবঙ্গ। আজকে সেই পশ্চিমবঙ্গের অপেক্ষায় রয়েছেন আম জনগণ, আম পাবলিক, সাধারণ মানুষ। তাই বহু প্রতীক্ষিত এই লিপস অ্যান্ড বাউন্স এবং এই লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ, বা ভাইপো বাবু, যার কথা বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা যার অপেক্ষা করছেন সাধারণ মানুষ। আজকে সবাই নেই, শেষ করছি এখানে দ্য বিগ স্টোরি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN। নমস্কার।